ইউরোপের কোনো এক সুবিশাল জাদুঘরের শান্ত করিডরে দাঁড়িয়ে থাকা দৃশ্যটি কল্পনা করা যাক। আলোর ব্যবস্থা নিখুঁতভাবে স্তিমিত, বাতাস শীতল এবং নিয়ন্ত্রিত। কাঁচের এক দাগহীন আবরণের পেছনে রাখা আছে শতবৎসরী এক ব্রোঞ্জের ভাস্কর্য। সেখানকার পরিবেশ এক ধরনের পরম শ্রদ্ধার দাবি রাখে। এটিকে একটি সাধারণ ভবনের চেয়ে মানব স্মৃতির এক দুর্ভেদ্য দুর্গ বলেই বেশি মনে হয়। এর না বলা বার্তাটি খুবই স্পষ্ট। এই বস্তুটি এখানে সম্পূর্ণ নিরাপদ। একটি বিশৃঙ্খল, বেপরোয়া বিশ্ব থেকে এটিকে উদ্ধার করে আনা হয়েছে। যারা এই ভবনের চাবি ধারণ করেন তারা হলেন ত্রুটিহীন অভিভাবক। তারা দশমিকের ঘর পর্যন্ত আর্দ্রতা পরিমাপ করেন। তারা সাদা সুতির গ্লাভস পরেন। তারা বিশ্ব ঐতিহ্যের নির্ধারিত রক্ষক। কিন্তু দর্শনার্থীরা বাড়ি ফিরে যাওয়ার পর কি ঘটে তা একবার লক্ষ্য করা যাক। মখমলের দড়ি পার হয়ে বেসমেন্টের আর্কাইভে নেমে গেলে এই দুর্ভেদ্য দুর্গটিকে হঠাৎ করে অত্যন্ত ভঙ্গুর বলে মনে হয়। সারি সারি তালিকাভুক্ত না করা ড্রয়ারের মাঝে একজন সিনিয়র কিউরেটর একাকী দাঁড়িয়ে আছেন। তিনি চুপচাপ একটি প্রাচীন সম্পদ নিজের পকেটে ঢুকিয়ে নেন। তিনি এটি ইন্টারনেটের এর প্রকৃত মূল্যের সামান্য ভগ্নাংশের বিনিময়ে বিক্রি করে দেবেন। কোনো অ্যালার্ম বাজবে না। অভ্যন্তরীণ অডিটে এই নিখোঁজ বস্তুর কোনো হদিশ মিলবে না। বছরের পর বছর ধরে এই অনুপস্থিতি কারো নজরেই আসবে না। অথবা প্রধান গ্যালারিতে থাকা ঝকঝকে সাদা মূর্তিগুলোর দিকে আরেকটু কাছ থেকে তাকানো যাক। অতীতের কান পাতলে তারের ব্রাশ ঘষার শব্দ শোনা যাবে, অ্যাসিডের গন্ধ পাওয়া যাবে। কয়েক দশক আগে এই একই অভিভাবকরা প্রাচীন পাথরগুলোকে ঘষে ঘষে তাদের মূল আবরণটি পুরোপুরি নষ্ট করে দিয়েছিলেন। নিখাত সাদা মার্বেল পাথরের পশ্চিমা কল্পনার সাথে মানানসই করতে তারা মূল পৃষ্ঠতল ধ্বংস করেছিলেন। তারা এর নাম দিয়েছিলেন সংরক্ষণ, কিন্তু আদতে এটি ছিল প্রাতিষ্ঠানিক ভাঙচুর। এটি একটি চমকপ্রদ বৈপরীত্য। জনসমক্ষে তাদের মন্তব্য থাকে চূড়ান্ত, এই জাদুঘরগুলোই হল পরম আশ্রয়স্থল। কিন্তু বদ্ধ দরজার আড়ালে ছাদের ফাটল দিয়ে স্টোরেজ রুমে পানি গড়িয়ে পড়ে। জলবায়ু নিয়ন্ত্রক যন্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয়। নিখুঁত ত্রুটিহীনতার বিভ্রম ভেঙে চুরমার হয়ে যায়। এরই মধ্যে বাইরের বিশ্ব বদলে গেছে। মিশর, এই তো গিজায় বহু কোটি ডলারের এক বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করেছে। চীন বিশ্বমানের রাষ্ট্র অর্থায়িত সংরক্ষণ প্রযুক্তি স্থাপন করছে। পুরনো অজুহাতটি সবসময়ই সক্ষমতা নিয়েছিল। বলা হতো গ্লোবাল সাউথ তাদের নিজস্ব ইতিহাস রক্ষা করতে সক্ষম নয়। আজ সেই যুক্তির মৃত্যু ঘটেছে। বিদেশের ভল্টগুলো এখন অনেক বেশি শক্তিশালী, সমৃদ্ধ এবং উন্নত। তবুও আজ যে কোনো ইউরোপীয় ফোরামে চোখ রাখলে দেখা যায় তাদের আত্মপক্ষ সমর্থন কেবল আরও বৈরী হয়ে উঠেছে। রক্ষকরা তাদের সংগ্রহগুলোকে আরও শক্ত করে আঁকড়ে ধরে আছেন। মেট্রোপোল বা পশ্চিমা কেন্দ্রগুলো যদি এই বস্তুগুলোর জন্য আর সবচেয়ে নিরাপদ জায়গা নাও হয়, তবে কেন তারা এগুলো ফেরত দিতে অস্বীকৃতি জানায়? তারা আসলে কি রক্ষা করার চেষ্টা করছে? এই যে দুর্ভেদ্যতার দাবির পেছনের একটা নড়বড়ে বাস্তবতার কথা উঠে এলো, এর সবচেয়ে বড় প্রমাণটা কিন্তু ওই বেসমেন্টের অন্ধকার আর্কাইভে লুকিয়ে আছে। আচ্ছা, মানে ওই চুরির ঘটনাটার কথা বলছেন? হ্যাঁ, ঠিক। ব্রিটিশ মিউজিয়ামের একজন সিনিয়র কিউরেটরের কথা বিবেচনা করা যাক। ধরুন আমরা তাকে আর্থার ছদ্মনামে ডাকতে পারি। তো এই ভদ্রলোক দীর্ঘ ৩ দশক ধরে স্টোরেজ ইউনিটের ওই 4B ড্রয়ারের আশেপাশে কাজ করেছেন। 4B ড্রয়ার? হ্যাঁ, আর একদিন সেই ড্রয়ার থেকে রোমান আমলের অত্যন্ত দুর্লভ একটি সোনার ক্যামিও হঠাৎ হারিয়ে যায়। অবিশ্বাস্য। মানে স্রেফ হাওয়া হয়ে গেল? একদম তাই। আর এখানে সবচেয়ে বিস্ময়কর বিষয়টা হলো এই বস্তুটি আধুনিক ক্যাটালগে বা ধরুন তাদের যে ডিজিটাল ডেটাবেস সেখানে কখনোই অন্তর্ভুক্ত করা হয়নি। দাঁড়ান, তার মানে আপনি বলছেন জিনিসটার কোনো অস্তিত্বের প্রমাণই ছিল না? ঠিক ধরেছেন। জনসম্মুখে বা প্রাতিষ্ঠানিক নথিতে এর কোনো অস্তিত্বই ছিল না। আর ফলস্বরূপ যেটা হলো, এই অমূল্য বস্তুটি অত্যন্ত নীরবে, মানে কোনো সাড়া শব্দ ছাড়াই ইবেতে বিক্রি হয়ে যায়। ইবেতে? হ্যাঁ, একটা রোমান আমলের ক্যামিও। হ্যাঁ। ইবেতে। এবং সেটা একটা সাধারণ পাব ডিনারের দামে। মানে ভাবা যায় ২০২৩ সালের ব্রিটিশ মিউজিয়ামের যে কেলেঙ্কারিটা ফাঁস হলো, সেখানে দেখা যায় যে এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। তার মানে আরো অনেক কিছু চুরি গেছে? হ্যাঁ,
দীর্ঘ 10 বছর ধরে প্রায় 2000 অত্যন্ত মূল্যবান গহনা, রত্ন এবং ধ্রুপদী প্রাচীন প্রত্নতত্ত্ব ঠিক একইভাবে চুরি গেছে। 2000 বস্তু, মানে কিন্তু একটা বিশ্বমানের প্রতিষ্ঠানে কিভাবে এত বিপুল সংখ্যক সম্পদ বছরের পর বছর ধরে চুরি যেতে পারে, আর কোনো অভ্যন্তরীণ অডিটে সেটি ধরা পড়ে না? তাদের তো নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, তাই না? যদি কোনো বস্তুর রেকর্ডই না থাকে, তবে তারা কিসের ভিত্তিতে নিজেদের অভিভাবক বলে দাবি করছে? এর মূল কারণটা খুঁজতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে 19বিংশ শতাব্দীর ঔপনিবেশিক লুটপাটের বিশালতাটা বুঝতে হবে। সেই সময়ে বিভিন্ন সামরিক অভিযান আর সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে এত বিপুল পরিমাণ সামগ্রী জাদুঘরে আসতে শুরু করে যে তাদের তৎকালীন যে আমলাতান্ত্রিক ব্যবস্থা সেটা পুরোপুরি ভেঙে পড়ে। ও, মানে ওভারলোড হয়ে গিয়েছিল। ঠিক তাই। হাজার হাজার বাক্স স্রেফ বেসমেন্টে ফেলে রাখা হয়, যেগুলোর কোনো সঠিক তালিকা তৈরি করা সম্ভবই হয়নি তখন। এরপর আধুনিক যুগে এসে যখন জাদুঘরগুলোর ডিজিটাল ডেটাবেস তৈরি শুরু করল, তখন এই বিশাল পরিমাণ অবহেলিত সম্পদ সেই রেকর্ডের বাইরেই থেকে যায়। বুঝতে পেরেছি। মানে যেহেতু কম্পিউটারে এর কোনো রেকর্ড নেই, তাই অভ্যন্তরীণ অডিটে এগুলো নিখোঁজ হওয়ার কোনো প্রমাণও ধরা পড়ে না? একদম। সবচেয়ে ভয়াবহ ব্যাপার কি জানেন? 2021 সালেই বাইরের কিছু পুরাকীর্তি বিশেষজ্ঞ ইন্টারনেট নিলামে জাদুঘরের এই সম্পদগুলো শনাক্ত করেছিলেন। আচ্ছা, তারা কি জানায়নি কর্তৃপক্ষকে? অবশ্যই জানিয়েছিল। তারা সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিতভাবে সতর্ক করেছিল। কিন্তু চরম প্রাতিষ্ঠানিক অহংকারের কারণে জাদুঘর কর্তৃপক্ষ মনে করেছিল যে তাদের মতো একটি এলিট প্রতিষ্ঠানে এ ধরনের নিরাপত্তা ত্রুটি হতেই পারে না। তারা সেই প্রমাণ 2 বছর ধরে পুরোপুরি উপেক্ষা করে। এটি তো ঠিক সেই ব্যাংকের মতো আচরণ, যারা গ্রাহকদের বলে যে তারা অন্য সবার চেয়ে বেশি সুরক্ষিত, কিন্তু ভেতরে তারা 1895 সালের হাতে লেখা লেজার বই ব্যবহার করছে আর খোদ ব্যাংক ম্যানেজার ওয়ার্ল্ড থেকে টাকা সরিয়ে নিচ্ছে। মানে যখন বাইরের কেউ এসে বলছে যে তাদের টাকা চুরি যাচ্ছে, তখন তারা সেটা মানতেও নারাজ। যদি ভেতরে চুরির হাত থেকেই তারা সম্পদ বাঁচাতে না পারে, তবে বস্তুগতভাবে এই শিল্পকর্মগুলোর কি অবস্থা? তারা কি অন্তত এগুলো অক্ষত রাখতে পেরেছে? ইতিহাস ঘাটলে দেখা যায় যে বস্তুগত সংরক্ষণের ক্ষেত্রেও তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। সত্যি? হ্যাঁ, ধরুন 1930-এর দশকে ক্লাসিক্যাল গ্রিক পার্থেনন ভাস্কর্যের ওপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল, যাকে অনেকে এলগিন মার্বেল নামে চেনে, তা এর সবচেয়ে বড় উদাহরণ। কি হয়েছিল? লর্ড ডুভিনের মতো একজন অত্যন্ত ধনী শিল্প ব্যবসায়ীর অর্থায়নে যখন ওই মার্বেলগুলোর জন্য নতুন গ্যালারি তৈরি হচ্ছিল, তখন তার একটি নির্দিষ্ট দাবি ছিল। তিনি চেয়েছিলেন মূর্তিগুলোকে নিখাত সাদা হতে হবে। নিখাত সাদা? কিন্তু আমি তো সবসময় জানতাম যে গ্রিক মূর্তিগুলো সাদা মার্বেলেরই তৈরি ছিল। প্রাচীন গ্রিসে কি তাহলে এগুলো অন্য কোনো অবস্থায় ছিল? এটাই তো সবচেয়ে বড় ভুল ধারণা। পশ্চিমা শিল্পকলায় একটি দীর্ঘস্থায়ী কল্পিত ধারণা ছিল যে ধ্রুপদী প্রাচীন যুগের সবকিছুই উজ্জ্বল সাদা মার্বেলের তৈরি। এটি স্রেফ একটা ফ্যান্টাসি, যার সাথে ঐতিহাসিক বাস্তবতার কোনো মিলই নেই। প্রাচীন গ্রিসে এই মূর্তিগুলো মোটেও সাদা ছিল না। তাহলে কেমন ছিল? সেগুলো ইজিপশিয়ান ব্লু এবং ম্যাডার রুট রেডের মতো অত্যন্ত উজ্জ্বল এবং তীব্র রঙের রঙিন ছিল। বাহ, রঙিন ভাস্কর্য! 2500 বছর ধরে সেই রঙগুলো সময়ের সাথে রাসায়নিক বিক্রিয়া করে পাথরের ওপর একটি মধুর মতো রঙের প্যাটিনা বা প্রাচীন আস্তরণ তৈরি করেছিল। এই প্যাটিনাটি কেবল একটি রং ছিল না, এটি ছিল পাথরের সাথে সময়ের মিথস্ক্রিয়ার এক অমূল্য ঐতিহাসিক প্রমাণ। মানে যেখান থেকে আধুনিক বিজ্ঞানীরা প্রাচীনকালের পরিবেশ আর কারিগরি দক্ষতা সম্পর্কে জানতে পারতেন, তাই তো? ঠিক ধরেছেন। কিন্তু ডুভিনের সেই পশ্চিমা ফ্যান্টাসি মেটানোর জন্য জাদুঘরের কর্মীদের বাধ্য করা হয় মূর্তিগুলোকে নির্মমভাবে পরিষ্কার করতে। এই পরিষ্কার করার প্রক্রিয়াটা ঠিক কেমন ছিল? তারা কি সাধারণ কোনো রাসায়নিক ব্যবহার করেছিল, নাকি এর চেয়েও ধ্বংসাত্মক কিছু? ধ্বংসাত্মক বললেও কম বলা হয়। তারা তামার ছেনি, ইস্পাতের স্ক্রেপার এবং অত্যন্ত রুক্ষ কার্বোরান্ডাম বা সিলিকন কার্বাইড ব্যবহার করেছিল। সিলিকন কার্বাইড মার্বেলের উপর? পাথরগুলোকে ঘষা হয়। মার্বেল এমনিতেই একটি ছিদ্রযুক্ত পাথর।
এর ওপর তারের ব্রাশ আর কার্বোরান্ডাম ঘষার অর্থ হল পাথরের মূল পৃষ্ঠতল পুরোপুরি ধ্বংস করে দেওয়া। মানে তারা তো রীতিমতো প্রাচীন গ্রিক কারিগরদের রেখে যাওয়া সমস্ত ঐতিহাসিক প্রমাণ ঘষে ঘষে তুলে ফেলেছিল। একদম তাই। এটি ছিল সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক ভংচুর। জাদুঘর কর্তৃপক্ষ খুব ভালো করেই জানত যে তারা একটি অপূরণীয় ক্ষতি করছে, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল তৎকালীন প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন এবং খোদ আর্চবিশপ অফ ক্যান্টারবেরির যোগসাজশে পরবর্তী ৬০ বছর ধরে এই ধ্বংসযজ্ঞের কথা ধামাচাপা দেয়া হয়। ৬০ বছর? হ্যাঁ, যাতে তাদের ওই সংরক্ষক ভাবমূর্তিটা কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়। যদি বিশ্ব ঐতিহ্য নিজেদের কাছে রাখার প্রধান নৈতিক যুক্তিই হয় নিখুঁত বস্তুগত সংরক্ষণ, তবে রাষ্ট্র সমর্থিত এই ধ্বংসযজ্ঞ এবং ৬০ বছরের ধাঁচাপার পর সেই যুক্তি তো পুরোপুরি বাতিল হয়ে যায়। যখন শারীরিক নিরাপত্তা ও সংরক্ষণের এই যুক্তিগুলো ধূলিসাৎ হয়ে যায়, তখন এই প্রতিষ্ঠানগুলো নিজেদের কিভাবে রক্ষা করার চেষ্টা করে? তাদের তো নতুন কোনো কারণ দাঁড় করাতে হবে। ঠিক এই সংকট থেকেই তারা সম্পূর্ণ ভিন্ন একটি দার্শনিক যুক্তির দিকে মোড় নেয়। দার্শনিক যুক্তি? সেটা আবার কি? ধরুন ২০০২ সালের দিকে ব্রিটিশ মিউজিয়াম, লুভ্র এবং দ্য মেটের মতো বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো একত্রিত হল। তারা ইউনিভার্সাল মিউজিয়াম বা সর্বজনীন জাদুঘর নামক একটি ধারণার জন্ম দেয়। আচ্ছা, মানে সবার জন্য জাদুঘর? অনেকটা সেরকমই দাবি তাদের। তারা অর্থনীতিতে ব্যবহৃত ট্র্যাজেডি অব দ্য গ্লোবাল কমন্স বা বৈশ্বিক সম্পদের ট্র্যাজেডি তত্ত্বটিকে এখানে কাজে লাগায়। এই তত্ত্বটা তো মূলত বলে যে যখন কোনো সম্পদ সবার জন্য উন্মুক্ত থাকে, তখন ব্যক্তিগত স্বার্থে মানুষ সেটির অপব্যবহার করে এবং শেষ পর্যন্ত সম্পত্তি ধ্বংস হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক। আর এই জাদুঘরগুলো দাবি করতে শুরু করে যে এই অমূল্য শিল্পকর্মগুলো কোনো নির্দিষ্ট দেশ বা সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি নয়, বরং এগুলো সমগ্র মানবতার সম্পদ, আর তাই এগুলো তাদের কাছে থাকলেই সবচেয়ে নিরাপদ থাকবে। কিন্তু একটা দিক থেকে চিন্তা করলে বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্পদ যখন এক ছাদের নিচে থাকে, তখন কি সত্যি একটি ক্রস কালচারাল ডায়ালগ বা আন্তঃসাংস্কৃতিক সংলাপ তৈরি হয় না? মানে একজন দর্শনার্থী একই ভবনে দাঁড়িয়ে মিশরীয়, গ্রিক এবং মেসোপটেমীয় সভ্যতা একসাথে দেখতে পাচ্ছেন। এটি তো মানবতার জন্য একটা বড় সুযোগ বলে মনে হতে পারে। তাত্ত্বিকভাবে এটি শুনতে চমৎকার মনে হলেও উপনিবেশবাদ বিরোধী দৃষ্টিকোণ থেকে দেখলে এর ভেতরের ফাঁকিটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। ফাঁকিটা কোথায়? এই যে বৈশ্বিক সম্পদ ধারণাটি, এটা আসলে একটি বড় মিথের ওপর দাঁড়িয়ে আছে, যাকে আমরা বলতে পারি ঘর্ষণহীন বৈশ্বিক গতিশীলতা বা বাধাহীন চলাচলের মিথ। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, লন্ডনের একজন নাগরিক মঙ্গলবার দুপুরে চাইলেই অনায়াসে জাদুঘরে গিয়ে বেনিন ব্রোঞ্জ দেখে আসতে পারেন। হ্যাঁ, মেট্রোতে চড়েই চলে যেতে পারেন। কিন্তু নাইজেরিয়ার একজন নাগরিক, যার পূর্বপুরুষদের কাছ থেকে ওই ব্রোঞ্জগুলো লুট করা হয়েছিল, তার জন্য লন্ডনে গিয়ে নিজের দেশের ঐতিহ্য দেখার পথে ভিসা, বিপুল অর্থ ব্যয় এবং আন্তর্জাতিক ভূ-রাজনীতির পাহাড় সম বাধা রয়েছে। এটা তো অস্বীকার করার উপায় নেই। অর্থাৎ এই ব্যবস্থাটি কেবল প্রাক্তন সাম্রাজ্যবাদী কেন্দ্রগুলোর নাগরিকদেরই সুবিধা দেয়। তারা বোঝাতে চায় যে যদি এই সম্পদগুলো উৎস দেশগুলোতে ফেরত পাঠানো হয়, তবে মানবতা একটি অমূল্য সম্পদ হারাবে। এটা বুঝতে পারছি। এটি মূলত একটি রেট্রোঅ্যাক্টিভ বা ভূতাপেক্ষ দার্শনিক পেটেন্ট তৈরি করার মতো বিষয়। এর উদ্দেশ্য হল ঔপনিবেশিক যুগে করা লুটপাটের মতো নির্দিষ্ট অপরাধগুলোকে ধুয়ে মুছে মানবতার কল্যাণ নামের একটি অস্পষ্ট মোড়কে বৈধতা দেওয়া। কিন্তু যখন কোনো দেশ সরাসরি তাদের লুণ্ঠিত সম্পদ ফেরত চায়, তখন কেবল দর্শন দিয়ে তো আর পার পাওয়া যায় না। তখন তারা কিভাবে আন্তর্জাতিক জবাবদিহিতা এড়ায়? ঠিক এখানে আইনি গোলকধাকার বিষয়টা চলে আসে। যখন দার্শনিক ও নৈতিক যুক্তিগুলো টেকে না, তখন পশ্চিমা প্রতিষ্ঠানগুলো কট্টর অভ্যন্তরীণ বা ডোমেস্টিক আইনের পেছনে আশ্রয় নেয়। ডোমেস্টিক আইন আন্তর্জাতিক ক্ষেত্রে? হ্যাঁ, যুক্তরাজ্যের ক্ষেত্রে ব্রিটিশ মিউজিয়াম অ্যাক্ট ১৯৬৩ এবং ন্যাশনাল হেরিটেজ অ্যাক্ট ১৯৮৩ ঠিক এই কাজটিই করে। ১৯৬৩ সালের আইন অনুযায়ী জাদুঘরের ট্রাস্টিদের জন্য কোনো বস্তুকে স্থায়ীভাবে তাদের তালিকা থেকে বাদ দেয়া বা হাতছাড়া করা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ নিষিদ্ধ, কোনো ব্যতিক্রম নেই। এই আইনে কেবল ৩টি অত্যন্ত সংকীর্ণ ব্যতিক্রম রাখা হয়েছে। ১.
বস্তুটি যদি জাদুঘরে থাকা অন্য কোনো বস্তুর হুবহু প্রতিলিপি হয়। আচ্ছা। 2 যদি সেটি মাইক্রোফিল্ম করা কোনো নথি হয়, অথবা 3 যদি বস্তুটি শারীরিকভাবে এমন জরাজীর্ণ অবস্থায় পৌঁছায় যে সেটি পুরোপুরি ধুলোয় পরিণত হয়েছে। ধুলোয় পরিণত হয়েছে, তার মানে কোনো বস্তু যদি সরাসরি যুদ্ধাপরাধ, চুরি বা ঔপনিবেশিক সহিংসতার মাধ্যমে লুণ্ঠিত হয়ে থাকে, তবে সেটি ফেরত দেওয়ার কোনো নৈতিক বা আইনি ধারা এই আইনে রাখা হয়নি। একেবারেই নেই। এই আইনের মাধ্যমে একটি নিখুঁত চক্রাকার আমলাতান্ত্রিক ফাঁদ তৈরি করা হয়েছে। চক্রাকার ফাঁদটা কিভাবে কাজ করে? যখন কোনো রাষ্ট্র আন্তর্জাতিকভাবে তাদের লুণ্ঠিত সম্পদ ফেরত চেয়ে কূটনৈতিক পর্যায়ে আবেদন করে, তখন জাদুঘর কর্তৃপক্ষ সরাসরি বলে দেয় যে 1963 সালের আইন ভাঙা তাদের পক্ষে সম্ভব না। এরপর সেই রাষ্ট্র যখন ব্রিটিশ সরকারের কাছে আবেদন করে যে আইনটি পরিবর্তন করা হোক, তখন সরকার বলে যে জাদুঘর একটি স্বাধীন বোর্ড দ্বারা পরিচালিত হয়, তাই সরকার তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না। জাদুঘর আইনকে দায়ী করে, আর সরকার জাদুঘরের স্বাধীনতাকে ঢাল হিসাবে ব্যবহার করে। আন্তর্জাতিক মানবাধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্রের কূটনৈতিক দাবিকে পুরোপুরি অকার্যকর করার জন্য নিছক একটি ডোমেস্টিক বা অভ্যন্তরীণ আইনকে ঢাল হিসাবে ব্যবহার করাটা সত্যি অভাবনীয়। কিন্তু এত কিছুর পরেও তো তাদের একটি অলিখিত অজুহাত সবসময়ই ছিল, তা হল গ্লোবাল সাউথ বা উচ্চ দেশগুলোর এই সম্পদ রক্ষার কোনো সক্ষমতা নেই। তাদের উন্নত জলবায়ু নিয়ন্ত্রক যন্ত্র বা পর্যাপ্ত নিরাপত্তা অবকাঠামো নেই। এই যুক্তির বর্তমান অবস্থা কি? এই সক্ষমতার অজুহাতটি একসময় ব্যাপকভাবে ব্যবহার করা হতো, কিন্তু চীনের বিস্ময়কর উত্থান এই যুক্তিকে পুরোপুরি চুরমার করে দিয়েছে। চীনের উত্থান একটু বিস্তারিত বলবেন? টমাস নামের একজন ইউরোপীয় হেরিটেজ কনসালটেন্টের অভিজ্ঞতা থেকে এটি খুব ভালোভাবে বোঝা যায়। দীর্ঘ 20 বছর ধরে তার কাজই ছিল প্রাক্তন উপনিবেশগুলোকে অত্যন্ত বিনয়ের সাথে চিঠি লিখে জানানো যে পর্যাপ্ত অবকাঠামো না থাকায় তারা সম্পদ ফেরত দিতে পারছে না। আচ্ছা। কিন্তু সম্প্রতি চীনের চেংদুতে একটি নতুন প্রাদেশিক জাদুঘর পরিদর্শনের পর তার সেই দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায়। সেখানে তিনি যা দেখেছেন তা পশ্চিমা জাদুঘরগুলোর ধারণারও বাইরে। কারণ লন্ডনে যেখানে বৃষ্টির পানি ঠেকাতে 19 শতাব্দীর ছাদের নিচে নীল রঙের প্লাস্টিকের বালতি পাততে হয়, সেখানে চেংদুর ভূগর্ভস্থ ভল্টগুলোতে চিত্র সম্পূর্ণ ভিন্ন। ওই প্রযুক্তিগত পার্থক্যটা ঠিক কেমন? আকাশ পাতাল পার্থক্য। চেংদুর সেই ভল্টগুলোতে রোবোটিক নিয়ন্ত্রক যন্ত্র প্রতি সেকেন্ডে 100 বার পরিবেশের পরিমাপ করছে। প্রতি সেকেন্ডে 100 বার? হ্যাঁ, আর প্রাচীন ব্রোঞ্জের ভাস্কর্যগুলোর জন্য সবচেয়ে বড় বৈজ্ঞানিক হুমকি হল ব্রোঞ্জ ডিজিজ। যখন ব্রোঞ্জের ভেতরের ক্লোরাইড সরাসরি অক্সিজেন এবং আর্দ্রতার সংস্পর্শে আসে, তখন একটি ধ্বংসাত্মক রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, যা ধাতুকে ক্ষয়ে গিয়ে সবুজ পাউডারে পরিণত করে। আর পশ্চিমা জাদুঘরগুলোতে তো সাধারণ কাঁচের কেস ব্যবহার করা হয়, তাই না? ঠিক, পশ্চিমা জাদুঘরগুলোর পুরনো ভবনে সাধারণ কাচের কেস ব্যবহার করায় প্রায়শই আর্দ্রতার হেরফের হয়, যা এই বিক্রিয়াকে ত্বরান্বিত করে। কিন্তু চীনের জাদুঘরগুলোতে ঐতিহ্যবাহী কাচের কেসের বদলে অত্যাধুনিক নাইট্রোজেন সিল্ড ভিট্রিন ব্যবহার করা হচ্ছে। নাইট্রোজেন সিল্ড ভিট্রিন মানে হারমেটিক্যালি সিল করা? একদম। সেখানে কেসের ভেতর থেকে সম্পূর্ণ অক্সিজেন সরিয়ে নিয়ে নিষ্ক্রিয় গ্যাস দেওয়া হয়, ফলে রাসায়নিক বিক্রিয়ার কোনো সুযোগই থাকে না। বাহ, অক্সিজেনই সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এর সাথে যুক্ত করা হয়েছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত রিয়েল টাইম থার্মাল নিরাপত্তা ব্যবস্থা এবং নন ডিস্ট্রাকটিভ বিশ্লেষণের জন্য লোকাল পার্টিকল অ্যাক্সেলারেটর। আর সবচেয়ে বড় কথা, এগুলো কোনো প্রাইভেট চ্যারিটি বা অনুদানের ওপর নির্ভরশীল নয়, বরং রাষ্ট্রের পূর্ণ অর্থায়নে পরিচালিত। এই বিপুল প্রযুক্তিগত বৈষম্য দেখে একজন পশ্চিমা কিউরেটর তো উপলব্ধি করতে বাধ্য যে তিনি আর বিশ্ব সভ্যতার উন্নত রক্ষক নন, বরং তিনি কেবল একটি ভেঙে পড়া ছাদওয়ালা চিলেকোঠা পাহারা দেওয়া এক অসহায় মানুষ। কিন্তু প্রযুক্তিগত দিক থেকে হেরে যাওয়ার পর রক্ষণশীলরা হয়তো দাবি করতে পারে যে চীনের প্রযুক্তি ভালো হলেও সেখানে অভ্যন্তরীণ দুর্নীতি বা আমলাতান্ত্রিক ত্রুটি রয়েছে। এই দাবির সত্যতা কতটুকু?
বাস্তব প্রমাণ কিন্তু এই যুক্তিকেও বাতিল করে দেয়। 2025 সালের শেষের দিকের ন্যানজিং মিউজিয়াম তদন্তের ঘটনাটি এর একটি বড় উদাহরণ। ন্যানজিং মিউজিয়ামে কি হয়েছিল? মিং রাজবংশের প্রখ্যাত চিত্রকর কিউ ইংয়ের আঁকা স্প্রিং ইন জিয়াংনান নামক একটি পেইন্টিং, যার বাজার মূল্য প্রায় $12.7 মিলিয়ন, সেটি হঠাৎ করেই বেইজিংয়ের একটি হাই প্রোফাইল নিলামে ওঠে। আছে, চুরি যাওয়া জিনিস সরাসরি নিলামে? হ্যাঁ, আর যখন জানা যায় যে এটি নানজিং মিউজিয়ামের সংগ্রহ থেকে চুরি হয়েছে, তখন চীনার রাষ্ট্র ব্যবস্থা অত্যন্ত দ্রুত ও সমন্বিত ব্যবস্থা নেয়। তারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টাই করেনি। ব্রিটিশ মিউজিয়াম প্রমাণ হাতে পেয়েও প্রাতিষ্ঠানিক অহংকারে তা 2 বছর লুকিয়ে রেখেছিল। চীনের ক্ষেত্রে তদন্তের মাত্রাটা কেমন ছিল? চীনে মাত্র কয়েক মাসের মধ্যে স্পেশালাইজড টাস্ক ফোর্স 1100 জনের সাক্ষাৎকার নেয় এবং 65,000 আর্কাইভাল নথি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। 65,000 নথি কয়েক মাসের মধ্যে? হ্যাঁ, এবং তারা প্রমাণ করে যে 1990-এর দশকের একজন সাবেক ভাইস ডিরেক্টর জালিয়াতি করে পেইন্টিংটি বাইরে পাচার করেছিলেন। তবে তারা কেবল ওই ব্যক্তিকে শাস্তি দিয়েই থেমে থাকেনি। ন্যাশনাল কালচারাল হেরিটেজ অ্যাডমিনিস্ট্রেশন বা এনসিএচএ এরপর একটি অভাবনীয় পদক্ষেপ নেয়। কি পদক্ষেপ? তারা পুরো দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত জাদুঘরের মিলিয়ন মিলিয়ন সম্পদের প্রতিটি বস্তু শারীরিকভাবে তাদের ডিজিটাল রেকর্ডের সাথে মিলিয়ে দেখার নির্দেশ দেয়। পুরো দেশের সমস্ত জাদুঘরে অডিট? হ্যাঁ, এমন দ্রুত এবং দেশব্যাপী প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার দৃষ্টান্ত পশ্চিমে প্রায় বিরল। এতে প্রমাণ হয় যে পশ্চিমা আমলাতান্ত্রিক শ্রেষ্ঠত্বের দাবি একেবারেই ভিত্তিহীন। যখন সক্ষমতা এবং নিরাপত্তার সমস্ত যুক্তি এভাবেই মিথ্যা প্রমাণিত হল, তখন পশ্চিমা বিশ্ব এবং গ্লোবাল সাউথের মধ্যকার এই টানাপোড়েন অবশেষে তার সবচেয়ে নগ্ন এবং লেনদেন ভিত্তিক রূপটি ধারণ করে। তার মানে যখন তারা নিরাপত্তা বা দর্শনের দোহাই দিতে পারে না, তখন বিষয়টি সরাসরি অর্থে বা বাণিজ্যে এসে ঠেকে। ঠিক তাই। জিনেভার নিলাম কেন্দ্রে ঠিক এমন একটি লেনদেনের দৃশ্য দেখা যায়। সেখানে লিন নামের একজন চীনা প্রতিনিধি একটি চুক্তিতে স্বাক্ষর করার জন্য বসে আছেন। তার সামনে রয়েছে 1860 সালে দ্বিতীয় আফিম যুদ্ধের সময় বেইজিংয়ের পুরানো গ্রীষ্মকালীন প্রাসাদ ইউয়ানমিং ইউয়ান থেকে লুট হওয়া কিং রাজবংশের একটি সিল। ইম্পেরিয়াল সিল? হ্যাঁ, এই সিলগুলো কেবল শিল্পকর্ম নয়, এগুলো ছিল রাষ্ট্র পরিচালনার প্রতীক। এটি এতদিন একটি ফরাসি অভিজাত পরিবারের কাছে ছিল, যারা নিজেদের এই লুণ্ঠিত সম্পদের রক্ষক হিসেবে দাবি করে আসছিল। তো পশ্চিমারা এই ধরনের পরিস্থিতিতে সম্পদ আটকে রাখতে ঠিক কী ধরনের আইনি কৌশল ব্যবহার করে? তারা মূলত 2টি আইনি কৌশল ব্যবহার করে। প্রথমটি হল স্ট্যাটিউটস অফ লিমিটেশনস বা তামাদি আইন। তারা যুক্তি দেয় যে লুটপাটের ঘটনাটি এত দীর্ঘ সময় আগে ঘটেছে যে আধুনিক সম্পত্তি আইন অনুযায়ী এর মূল মালিকানার দাবি বাতিল হয়ে গেছে। মানে অনেকটা জবরদখলকারীর অধিকারের মতো? একদম। আর দ্বিতীয় কৌশলটি হল লিগ্যাল অ্যাকুইজিশন বা বৈধ ক্রয়। বিরাজমান রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সেই সময়ে অনেক স্থানীয় কর্মকর্তাদের দিয়ে জোরপূর্বক বিল অফ সেল বা বিক্রয় চুক্তি সই করানো হয়েছিল। পশ্চিমেরা এখন সেই পুরনো নথিপত্র দেখিয়ে দাবি করে যে এটি একটি বৈধ লেনদেন ছিল। তাহলে আইনি পথে নিজেদের সম্পদ ফেরত পাওয়ার রাস্তা যদি পুরোপুরি রুদ্ধ থাকে, তবে উৎস দেশগুলো, বিশেষ করে চীনের মতো শক্তিশালী অর্থনীতি, কিভাবে এগুলো পুনরুদ্ধার করছে? তারা এখন সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতি অবলম্বন করছে। তারা তাদের বিপুল পরিমাণ রাষ্ট্রীয় ও বেসরকারি পুঁজি ব্যবহার করে নিলামে সর্বোচ্চ দামে নিজেদের লুণ্ঠিত সম্পদ কিনে দেশে ফেরাচ্ছে। আচ্ছা, মানে সরাসরি কিনে নিচ্ছে? হ্যাঁ, ইউয়ানমিং ইউয়ানের বিখ্যাত ব্রঞ্জের জোডিয়াক মাথাগুলো ঠিক এভাবেই পুনরুদ্ধার করা হয়েছে। তারা বুঝতে পেরেছে যে নৈতিক বা আইনি যুক্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে হারানো সম্ভব নয়, তাই তারা সরাসরি আর্থিক শক্তির প্রয়োগ করছে। আর পশ্চিমারা এই চরম চাঁদাবাজিকে শেয়ার্ড স্টিওয়ার্ডশিপ বা যৌথ অভিভাবকত্বের মতো সুন্দর মোড়কে বাজারজাত করছে। এই পুরো ব্যবস্থার সবচেয়ে বড় নৈতিক প্রহসনটি এখানেই লুকিয়ে আছে। যে জাতি একসময় নিষ্ঠুর ঔপনিবেশিক লুণ্ঠনের শিকার হয়েছিল, আজ তাদেরই আধুনিক গ্লোবাল ক্যাপিটালিজমের ফাঁদে পড়ে মিলিয়ন মিলিয়ন ইউরো খরচ করে নিজেদের সম্পদ কিনে নিতে হচ্ছে। আর এই অর্থ সরাসরি সেই লুণ্ঠনকারীদের বংশধরদের পকেটেই যাচ্ছে।
শেয়ার্ড স্টিওয়ার্ডশিপ বা যৌথ অভিভাবকত্বের নামে যখন ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়ন ইউরো ঢোকার পরেই কেবল একটি পশ্চিমা প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করে, তখন স্পষ্ট হয়ে যায় যে এই প্রাচীন শিল্পকর্মগুলো কখনোই মানবতার কোনো পবিত্র সম্পদ ছিল না। এগুলো বরাবরই ছিল নিছক লাভজনক ব্যবসায়িক হাতিয়ার।